ওই ওই লোকটাই ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে, আমাকে। অতৃপ্ত সন্তান স্নেহ বড় বেশি যন্ত্রণা দেয়। মৃত্যুর পরেও, এমনকি জন্মান্তরেও কখনো কখনো সে যন্ত্রণা কষ্ট দিতে থাকে। তেমনই এক মাতৃত্ব আর জন্মান্তরের স্মৃতি নিয়ে আজকের কাহিনী জাতিস্বর। নমস্কার, আমরা গল্পতরী। সকল গল্পপ্রেমী শ্রোতাকে জানাই স্বাগত। আজ আমরা উপস্থিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিককে নিয়ে। গল্প পাঠে ধ্রুব। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দেবভিজিৎ, সুবালার চরিত্রে অর্পিতা, অন্যান্য ভূমিকায় গোপাল ও দেবাশিস। গল্প পরিচালনায় দেব অভিজিৎ, শব্দগ্রহণে দেবাশিস। শুরু হচ্ছে আজকের গল্প জাতিস্বর। তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে। আজ যেন বড্ড ফাঁকা। দেখি তারানাথ বসে একা হুকো খাচ্ছে। আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল, আরে এসো এসো, তোমাদের কথাই তো ভাবছিলাম। কিশোরী বলল, তা হঠাৎ আমাদের কথা ভাবছিলেন যে বড়? না না, হঠাৎ নয়, আজ সারাদিন কোনো কাজ নেই বুঝলে। অন্য দিনে কোষ্ঠী করাতে না হোক অন্তত হাত দেখাতে দু চারজন এসেই যায়। দিনের খরচাটা যা হোক করে বুঝলে না। আজ একটা পয়সা আমদানি নেই। হাত পা কুলে করে বসে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল। তোমরা আশায় একটু বাঁচলুম। কিন্তু আমরা তো খদ্দের নই। আরে নাই বা হলে, পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচবো। তোমাদের তো বলেইছি, পয়সা কম উপার্জন করিনি জীবনে। বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম। পয়সার মায়া আমার নেই। দিন চলে গেলেই খুশি। যাওয়ার সময় কটা পয়সা গাঁটে বেঁধে নিয়ে যেতে পারবে মনে করো? আমরা বসে আছি, এমন সময় দেখি চারি পেয়ালায় চা নিয়ে এলো। তারানাথ পাক্কা মজলিসি লোক। চা খেতে খেতে সে বেশ গল্প জমিয়ে তুলল। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হবার পর কিশোরী বলল, ভালো কথা। আজকের কাগজটা দেখেছেন? ওই তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গিয়েছে দেখলাম। খবরটা দেখেছি বটে। কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয়। খুনি কোনো সূত্র রেখে যায়নি। তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল। আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর। অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল। এতদিন প্রাণের ভয়ে সে কিচ্ছু বলেনি, কিন্তু পুলিশি জেরার চাপে আর ওই বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত সব স্বীকার করেছে। বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধীর শাস্তি হয়ে গেল। আমি বললাম, সত্যি মেয়েটার কোনো দোষ নেই। প্রাণের ভয় সবারই আছে। তাছাড়া চোখের সামনে একটা খুন দেখলে মনের যে কী অবস্থা হয় কে জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে। উফ, ভাবা যায় না। সত্যি বলতে
খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা কি হয় ভারী জানতে ইচ্ছা করে, কিন্তু কে বলতে পারবে? আমি পারি। আমি আর কিশোরী তো তারানাথের কথায় অবাক। বলে কি তারানাথ, ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয়। তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে। সে জিজ্ঞেস করলো, কি করে বলবেন? কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এ ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের জন্য কারো ফাঁসি হয়নি। আমি ছাড়া আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেস আদালতে ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। শুনবে গল্পটা? তাহলে বলি। শোনবার জন্য আমাদের অনুরোধ করা সামান্যই প্রয়োজন ছিল। তারানাথ এক কলকে তামাক সেজে বলতে শুরু করল, সে বছর 10 আগের কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায়ই আসতেন। ব্যক্তিগত একটা বিপর্যয়ে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতো রত্ন ধারণ করে সে বিপদও কেটে যায়। তারপর থেকে কৃতজ্ঞতাবশতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ এবং ভালো গল্প বলিও বটে। আমাদের আলাপ খুব জমেই উঠেছিল। একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছু অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয় আর কি। চা খাচ্ছেন, হ্যাঁ হুঁ করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। এক সময় বলেই ফেললাম, আপনার কিছু হয়েছে নাকি বলুন তো? কিছু ভাবছেন নাকি? অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন, তারপর বললেন, না মানে ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত। অন্যেরা তো হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। হ্যাঁ, খুলে বলুন ব্যাপারটা। মানে আমার এক বাল্য বন্ধু আছেন, তার নাম বিজয় চাটুর্যে। অনেক দিনই বিয়ে হয়েছে বটে, কিন্তু একটি সন্তান ছাড়া আর হয়নি। কন্যা সন্তান, নাম সুবালা। হ্যাঁ, এখন তার বয়স 13। মেয়েটি দেখতে খুব সুন্দরী, পড়াশোনাতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী করা লোক নয়। মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়েও দিতে চায়। সবই তো ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হয়েছে। কি হয়েছে? সুবালা আজকাল যেন কেমন সব উল্টো পাল্টা কথা বলতে শুরু করেছে। এই যার কোনো মানে হয় না এমন সব অসংলগ্ন কথা। এই দেখে বিজয় খুব ভয় পেয়ে গেছে। সে সন্দেহ করছে সুবালার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কি ধরনের কথা? অশ্লীল কিছু? না না, আদৌ সেরকম কিছু নয়। এই সবার সঙ্গে বসে আলাপ করতে করতে এই কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানা সব অদ্ভুত কথা বলছে। সে কথাগুলো কি? সে ঠিক বলে বোঝানো যাবে না। আপনি চলুন না একবার। হ্যাঁ, আপনি তো নানা রকম বিষয় জানেন, হয়তো আপনাকে দিয়েই বিজয়ের একটু উপকার হয়ে যাবে। এই সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন না।
আচ্ছা, বিজয়বাবু কোথায় থাকেন? এই কাছেই, অবিনাশ দত্ত লেনে। কাল যাবেন? চলুন না। আমার কৌতূহল জেগে উঠেছিল। বললাম, বেশ তো, বলে রাখবেন আপনার বন্ধুকে। কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে কাল আপনাকে এসে নিয়ে যাব। তৈরি থাকবেন কিন্তু। পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক বেশ সুপুরুষ। 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি। আসুন বাবা, আসুন আসুন। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদে পড়েছি ঠাকুর মশাই। আমার এই একটি মাত্র সন্তান, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের আর কোনো সান্ত্বনা থাকবে না। অমরের কাছে সব শুনেছেন তো? হ্যাঁ, মেয়েটিকে একবার ডাকুন না, দেখি। বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবলাকে নিয়ে এলেন। এসো মা, প্রণাম করো। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী। বাড়ন্ত গড়নের জন্য সত্যিকার বয়সের থেকে অনেক বড় দেখায়। সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতি লৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে। সুবালার শরীরে সেগুলি বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না। এসো মা, আমি আদর করে কাছে বসিয়ে বসো বসো। সুবালার সঙ্গে কথা বলতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই। কিছু পরে বিজয়বাবুকে বললাম, যান, ওকে ভিতরে দিয়ে আসুন। বিজয় চাটুর্যে বললেন, যা মা যা, ভেতরে গিয়ে মাকে বল খাবার পাঠাতে। সুবালা চলে যেতেই আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি, আর এটা পাগলামির পূর্বাভাসও নয়। আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কি লক্ষণ তা আমি বলবো না। অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবেই, এই আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনোপুত হয়নি। তা আমি আর কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদেবতা ভর করেনি যে আমি মাদুলি দিয়ে কি যোগ্য করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতর বাড়িতে একটা হইচইয়ের শব্দ শোনা গেল। কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন, ওই সুবালা, সুবলা বোধহয় আবার অমন করছে। আসুন ঠাকুর মশাই, আসুন আমার সঙ্গে, দেখে যান। সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। আমার খোকা পড়ে যাচ্ছে, সে ঘর থেকেই খোকা পড়ে যাচ্ছে। গোলমাল ভেসে আসছে। চুপ কর মা, তুই দরজার কাছে দাঁড়িয়ে ওরে ঠেলে দিচ্ছে। ভেতরে উঁকি দিলাম। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে আমার সুবালা। খোকা পড়ে যাচ্ছে, আমার খোকা পড়ে যাচ্ছে। চোখ দুটো অর্ধেক বোঝা। ওরা 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 ঠেলে সেই দিচ্ছে। অবস্থাতেই আমার খোকাকে, বিড় বিড় করে বাঁচাও আমাকে। কি যেন বলছে। আমাকে দেখে
ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন। বিজয়বাবুকে বললাম, ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি একবার আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটু গেড়ে আমি পড়ে সুবালার গেলাম। পাশে বসে ডাকলাম, উফ, সুবালা। পাথরে শুনতে শিল পেল কিনা লাগলো বোঝা মাথায়। গেল না। অন্তত বাইরে কি যন্ত্রণা, তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। কষ্ট। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল। সে যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। জানো তো, মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদু স্বরে বললাম, বলো মা, কি বলছিলে বলো। সুবালা টেনে টেনে বলল, খোকা খোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি। পেছন থেকে ঠেলে দিল। আমার কোলে খোকা। খোকা? খোকাকে? আমার খোকা, আমার খোকা। তোমার ছেলে? ও, মাথায় কি কষ্ট। উফ, পাথর এসে লাগলো মাথায়। ও, কে ধাক্কা দিল তোমাকে? আর উত্তর নেই। এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয়বাবুকে বললাম, ওকে বিছানায় শুইয়ে দিন, ঘুমিয়ে পড়েছে বেচারা। আর আপনি আমার সঙ্গে আসুন, কথা আছে। বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবালা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। আর যেসব কথাগুলোকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা। এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয় এটা। তাহলে এখন আমাদের কি করা কর্তব্য? কিছুই নয়, এ ভাব আপনি কেটে যাবে। আমি আরও একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে। সুবালার কতদিন এরকম হয়েছে? তা প্রায় বছরখানেক হবে। তাহলে তো অনেক বেশি বয়সেই শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বছর বয়সে জেগে ওঠে। এই বয়সে মিলিয়ে আসতে শুরু করে। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবালা আপনিই সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবলার খবর দিয়েছে। মোটের উপর বলতে গেলে 2 বছরে আমরা সুবলার গত জন্মে কি কি ঘটেছিল তার সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবলা যা যা বলেছিল তার উপরে নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্যি হয়ে থাকে কেন, নিশ্চয়ই সত্য। কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে সে এক বড় মর্মান্তিক ঘটনা।
আচ্ছা, আপনারা কি আন্দাজ করেছিলেন? সুবালা ওই ঘোর গালা অবস্থায় প্রায়ই বলতো সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিন ও টান করে চুল বেঁধে এসেছে, দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা দাগ। ওই পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় তেমনি। বিজয়বাবুকে বলতে তিনি বললেন ওটা সুবালার জন্মদাগ। খেয়াল করেছেন কি, সুবালা আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে, এই দাগটাও ঠিক সেখানেই। কিন্তু তাও কি হয়? গত জন্মের আঘাতের দাগ এ জন্মেও ফুটে ওঠে? জানি না, তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের এক বড় শক্তি। সুবালা মাত্র 13 বছরের কিশোরী, এজন্যে এখনো সে মা হয়নি। কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো আমার খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও, ওকে বাঁচাও, তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃ হৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। ধীরে ধীরে গত জন্মের হারানো ছেলের প্রতি এই যে আরতি একটু কমেই এলো। এইভাবে আরো বছর দিন কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবালা অনেকটা স্বাভাবিক হয়েও এলো। এখন তার বয়স হলো 17। একদিন বিকেলে অমরবাবু এসে বললেন, একটা ভালো খবর আছে, বেশ বড় রকমের ভোজ আসন্ন। কি ব্যাপার, গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি? আরে দূর, আপনার যেমন সব কথা এই বয়সে। যাকগে, কথা হচ্ছে এই, আমাদের বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বোধহয় লাগলো। কার? সুবালার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে। শুনেছি প্রবাসী বাঙালি, পাত্রও সেখানে ব্যবসা করে। বিরাট অবস্থা বুঝলেন। মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে, নইলে বিজয়ের যে আর্থিক সঙ্গতি, এরকম ঘরে তার ছেলের বিয়ের দেবার ব্যবস্থা করতেন না। হ্যাঁ, আপনিও আসুন না ওদিন। বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন। হ্যাঁ, আপনার মতো সৎ ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবলার মঙ্গলই হবে। মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। সব সামাজিক উৎসব আমার ভালোই লাগে। তারপর আবার মেয়ে দেখানোর ব্যাপার, ভালো খাওয়া দাওয়া নিশ্চয়ই থাকবে। আর আমি আবার একটু ভোজন রসিক চিরদিনই। তাই দেরি না করে ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম। তখনও ছেলের বাবা এসে পৌঁছাননি। আসুন বাবা, আসুন। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালেন। এইখানটায় বসুন বাবা, এইখানটায়। আমাকে এলো, চা খাবার এলো। বিজয়বাবু একবার সুবলাকে ডেকে এনে এসো মা, প্রণাম করিয়ে নিয়ে গেলেন। প্রণাম করো। সুবলা মাথায় হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলে দিয়ে আঁকা। সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, সুখী হও মা। বিজয় চাটুর্য বললেন, ঠাকুরমশাই,
আজ কিন্তু রাত্রিরে এখানেই খেয়ে যাবেন। আর মাংস চলে তো? খুব চলে। আমি ঘন্টা নাড়া পুরুত বামন নই। সবারই মন বেশ ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। কেনই বা হবে না? বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে। পাত্রের কে যেন আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন। আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। তখন ঠিক সন্ধে 7টা। দরজায় কোড়া নড়ে উঠল। বিজয়বাবু ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন। আসুন আসুন। একটু পরেই এক দোহারা চেহারার সুপুরুষ পৌড় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। নমস্কার নমস্কার নমস্কার। আমরা সবাই মিলে নমস্কার করলাম। সনাতন বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে। ইনি সে দলের নন, বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন, হ্যাঁ নমস্কার। এই চাটুর্য মশাই, ওই মেয়েকে আনুন। আমার হাতে যে আবার বেশি সময় নেই, এক্ষুনি আবার উঠতে হবে। এই কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে। ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই, নইলে এমনিতে তো বড় একটা আশা হয়ে ওঠে না। এমন 2-4টে কথার মধ্যেই ভদ্রলোক বেশ স্পষ্টই বুঝিয়ে দিলেন যে তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নেহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন। বুঝলাম বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকমই লোক। একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজের হাতের তৈরি খাবার। সনাতন বাবু সেসব স্পর্শ করলেন না, কেবল চা খেলেন 1 কাপ। ওই আপনাদের মেয়েকে আনুন। আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া আমার যে দিতে বড্ড দেরি লাগলেন। হয়ে যাচ্ছে। বিজয়বাবু মুক্ত কচ্ছ হয়ে বারবার সে তাড়া বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন অভাব্য মানুষ খুবই কমই দেখেছি। এইবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য আমি বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটি বিয়ের প্রাক্কথন হবে। কিছু বাদে একটি ভোজের আভাসও রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভেতর বাড়িতে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবালাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন। আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখেছিলাম, অলপ করে বলতে পারি। সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামের চিহ্ন মাত্র ছিল না। আমি সুবালাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি, অমরনাথও সরে বসবার উদ্যোগ করছে। হঠাৎ কেমন এক অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকেই পাথর হয়ে গেলাম।
সুবালার চোখ বিস্ফারিত। জিঘাংশু হনুমাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতন বাবু বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেক দিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পরে আবার সুবালার এমন হবে কে জানত। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবালার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে, আমাকে। বলে কি সুবালা? বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, আহা, কি বলছিস? চুপ কর মা, তুই চুপ কর। কাকে কি বলা? সুবালা কাল নাগিনের মতো ফুলছে, বলছে, টাকার জন্য খুন করেছিলি না? দাদাকে মেরে শান্তি হয়নি, সম্পত্তি পাবার জন্য আমাকে, আমার খোকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব অসম্ভবে বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয়। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বৌদি। সেই মুহূর্তেই সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমরবাবু বারবার বলছেন, সনাতন বাবু, আপনি চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান সনাতন বাবু। আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদিকে বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? সনাতন বাবু আর কোনো দিন কোনো কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু চিৎকার করে উঠলেন, ওকে ধরো, ওকে ধরো। আমি চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি সুবালা একটা বিরাট বটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে চোখে খুনের দৃষ্টি। আরো পিছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখের নিমেষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু একটু এগিয়ে গিয়ে বাধা দেবার আগেই সুবালা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় বটিটা বসিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতন বাবু পড়ে গেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা 2 পরে সুবালার জ্ঞান ফিরেছিল, কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই, সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে দেবার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান, এ খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষ্যেও কাজ হয়েছিল। সুবালা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে বিধবা সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফেলেছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের মার, বড় সাংঘাতিক মার। কোথা থেকে সনাতন মুখুজ্জি কেসে শাস্তি নিয়ে যেতে হলো।
নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা বলতে পারেনি সুবালা। সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল তার জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিনে গল্পের শেষে কিশোরী যাও না যাও একটা টিপ্পনি কাটে, কিন্তু আজ সেও চুপ করে বসে রইল। বাইরে ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা বিরাজ করছে। তারানাথও আর কোনো কথা বলছে না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আজ তাহলে যাই, হ্যাঁ, আর একদিন আসবো। কেমন লাগলো আমাদের আজকের গল্প? সন্তানের প্রতি টান বিশ্বের সবচেয়ে বড় শক্তি। এই গল্প তারই জ্বলন্ত সাক্ষী। গল্প শুনে ভালো লাগলে গল্পটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও ভালো ভালো বাংলা গল্প উপহার পেতে গল্পতরী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।